পতিত স্বৈরাচার শেখ হাসিনা এখনো ভারতে অবস্থান করছেন। সেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র নাকি ভারতের কাছে জানতে চেয়েছে যে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। যে প্রশ্নটা আমাদের করা উচিত ছিল সেই প্রশ্নটা যুক্তরাষ্ট্র করেছে। ভারত একটা জবাব নাকি দিয়েছে, এটাও আমি পত্রিকাতেই পড়লাম। ভারত বলেছে যে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। যে মধ্যপ্রাচ্যের কোন দেশ এই মহিলাকে নেবেন, কেন নেবেন? এটা নিলে ওই মধ্যপ্রাচ্যের ওই দেশের কী লাভ হবে? উনি তো এই দেশে তার এখন গণহত্যার দায় বিচার হবে। ওনার একার বিরুদ্ধে তো হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ আছে এবং সেগুলি সবই সত্য, সবই প্রমাণ হবে। এখন উনি তো মানুষ ছিলেন না, উনি তো একজন দানব ছিলেন। সমস্যাটা হলো এই লোকটাকে, এই মহিলাকে কে গ্রহণ করবে? এই নাপাক বস্তুকে কে গ্রহণ করবে? যে গ্রহণ করবে সেটা নাপাক হয়ে যাবে। আমার যেটা ধারণা, বাংলাদেশে একটা খেলা খেলছে। খেলাটা কি? যে আমি তোমার কাছে চাইবো না, তুমি হাতে পায়ে ধরে আমার কাছে ফেরত দিবে। কারণ এই মাল তুমি কোথাও রপ্তানি করতে পারবে না। ভারত এই মালকে কোথাও রপ্তানি করতে পারবে না, আমি এটা শিওর। কে নিবে? কে? এই দুর্গন্ধযুক্ত, এই অপরাধী, এই অমানবিক মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়, তাকে কে নেবে? ওনাকে তো অন্য কারো লাগবে না, আওয়ামী লীগের লোকেরা পিঠে ফেলবে। এটা আমি শিওর। পৃথিবীর আমি নিশ্চিতভাবে বলতে পারি পৃথিবীর কোনো দেশ এই আবর্জনাকে গ্রহণ, এই দুর্গন্ধযুক্ত আবর্জনাকে গ্রহণ করবে না, কোনো দেশ না। এই ভিডিও ক্লিপটা কেন দেখালাম তা একটু পরেই পরিষ্কার করব। গত 22 মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি বার্তা জোর করে ছড়িয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ শেষ। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, নেতারা চাপে, কর্মীরা ছত্রভঙ্গ। অনেকেই ধরে নিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ অধ্যায়ের সমাপ্তি ঘটে গেছে। কিন্তু রাজনীতির সবথেকে বড় সত্য হলো, দৃশ্যপটে যা দেখা যায় তা রাজনীতি নয়, বরং আড়ালে যা চলে তাই রাজনীতি। কারণ হঠাৎ করেই এমন কিছু ঘটনা ঘটতে শুরু করেছে যা নতুন করে প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো যারা এতদিন দূরত্ব বজায় রেখেছিল, তারা আবার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। কেন মোদি ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ বিষয়ে আলোচনা করতেই রাজি নন? আওয়ামী লীগকে নিয়ে কি এমন গবেষণা হলো যে আন্তর্জাতিক গবেষণা সংস্থার চোখ কপালে উঠে গেল? সামনের দিনের পরিস্থিতি বা কী হতে চলেছে? আর সবথেকে বড় প্রশ্ন, খেলা কি আবারও ঘুরছে? কেন আজ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এত প্রাসঙ্গিক? আজ প্রতিটি বিষয়ের অনুসন্ধান করার চেষ্টা করব। দেখুন, 5 আগস্ট 2024 সালে ইউনূস ক্ষমতা দখলের পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর এমন কোনো নির্যাতন নেই যা করা হয়নি। কিন্তু আজকের পরিস্থিতি কি? আজকে দেশের প্রতিটি জায়গায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো প্রতিদিন মিছিল করছে। সাধারণ মানুষ সেই মিছিলে যোগ দিচ্ছে, অথবা যোগ না দিতে পারলেও পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে। মহাত্মা গান্ধী বলেছিলেন, প্রথমে তারা তোমাকে উপেক্ষা করবে, তারপর তোমাকে দেখে হাসবে, এর পরে লড়াই করবে, শেষে তুমি জিতবে। এখন প্রশ্ন হলো, এই তারাটা কারা? ছোট দুটো উদাহরণ দেই, তাহলে বুঝে যাবেন এই তারাটা আসলে কারা। সাংবাদিক মাসুদ কামাল এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। এনাদের কথা শুনলে মনে হয় তারা সব সময় অজু করে আছেন, তারা কোনো দলের না। সত্যি এত পবিত্র মানুষ আগে দেখিনি। কিন্তু তারা কি এমন ছিলেন? আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটা বিষয়কে তারা পেছন থেকে দেখা শুরু করতেন। ধরেন, আওয়ামী লীগ একটা মার্কেট বানালো। এনারা তখন বলতো, মার্কেটের সব দিকই ভালো, কিন্তু মার্কেটটি আমার বাসা থেকে একটু বেশি দূরত্বে, যেতে কষ্ট হচ্ছে, অতএব দোষ হলো শেখ হাসিনার। ভিডিও শুরুতেই আমি মাসুদ কামালের একটি ক্লিপ দেখালাম, কিন্তু বর্তমানে কি মাসুদ কামাল তার আগের অবস্থানে আছেন? তিনি বাধ্য হচ্ছেন আওয়ামী লীগের প্রশংসা করতে। এরপর যদি সাংবাদিক পান্না সাহেবকে দেখেন, তাহলে দেখতে পারবেন গত 5 আগস্ট তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, পালিয়েছেন শেখ হাসিনা, করুণ বিদায়, এমনটাই তো অনিবার্য ছিল। এরপরে তিনি আরও একটি স্ট্যাটাসে বলেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, উপদেষ্টা পরিষদে ছাত্র সমাজের প্রতিনিধি, এ এক অন্যরকম বাংলাদেশ। কিন্তু বর্তমানে সেই পান্না সাহেবও বদলে গেছেন। তার প্রতিদিনের ডলার ইনকামের প্রধান চরিত্র শেখ হাসিনা আর তার আওয়ামী লীগ। কিন্তু এরাই গত 5 আগস্টের আগে বিন বাজিয়ে ইউনূস নামক সাপটাকে বাংলাদেশে ডেকে এনেছিল, যার দংশনে নীল হয়েছিলেন স্বয়ং পান্না সাহেব নিজেই। অর্থাৎ আওয়ামী লীগের সমালোচনাকারীরা এখন সমালোচনা ছেড়ে আওয়ামী লীগের প্রশংসা করতে বাধ্য হচ্ছেন। শুধুই কি সমালোচনাকারীদের মুখেই আওয়ামী লীগ? রাজনীতিতে কখনো কখনো একটি চিঠি হাজার বক্তৃতার চেয়েও বড় সংকেত দেয়। সম্প্রতি কমনওয়েলথ অফ নেশনসের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। এখানেই তৈরি হয় সবথেকে বড় প্রশ্ন, যে দল সরকারিভাবে নিষিদ্ধ, যার নেতারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন না, সেই দলের সঙ্গেই কেন আনুষ্ঠানিক যোগাযোগ? আরও অবাক করা বিষয় হলো, একই ফরম্যাটে অন্য রাজনৈতিক দলগুলোকেও চিঠি পাঠানো হয়েছে, অর্থাৎ আচরণে অন্তত তাদের আলাদা করে বাদ দেওয়া হয়নি। এটা কি কেবলই প্রোটোকল, নাকি এর পেছনে বড় কোনো কূটনৈতিক হিসাব আছে?
গত 22 মাসে আন্তর্জাতিক সংস্থাগুলো প্রকাশ্যে আওয়ামী লীগের সঙ্গে ফরমাল যোগাযোগ এড়িয়ে চলেছে। বৈঠক হয়েছে এমন গুঞ্জন ছিল, কিন্তু সেগুলো ছিল অনানুষ্ঠানিক, অনেক সময় অনলাইনে, অনেক সময় অফ রেকর্ডে। কোনো অফিসিয়াল প্রেস রিলিজ ছিল না কোনো অফিসিয়াল অ্যাকনলেজমেন্ট। কারণ সবাই জানতো প্রকাশ্যে যোগাযোগ মানেই পলিটিক্যাল সিগন্যাল, আর কূটনীতিতে সিগন্যাল কখনো অ্যাক্সিডেন্টাল হয় না। তাই আজ যখন সেই নীরবতা ভাঙছে, তখন এটাকে সাধারণ ঘটনা ভাবা কঠিন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কি এমন সমীকরণ সামনে এলো? প্রশ্নটি এখানেই, আন্তর্জাতিক মহল কি হঠাৎই মত বদলে ফেলেছে, নাকি তারা নতুন বাস্তবতা দেখছে? রাজনীতিতে লেজিটিমেসি শুধু আইন দিয়ে নির্ধারিত হয় না। জনভিত্তি, মাঠ পর্যায়ের ইনফ্লুয়েন্স, ভোটের সক্ষমতা, এসব সমানভাবে গুরুত্বপূর্ণ। অনেক বিদেশি অবজারভার হয়তো শুরুতে ধরে নিয়েছিল নিষেধাজ্ঞা মানেই আওয়ামী লীগের কার্যক্রমের সমাপ্তি, কিন্তু সময়ের সঙ্গে তারাও হয়তো বুঝতে শুরু করেছে এই সংগঠনকে দমনপীড়নের মাধ্যমে দুর্বল করা যাবে না। আওয়ামী লীগের ভোটার বেসকে রাতারাতি মুছে ফেলা অসম্ভব, কারণ তাদের নেতাকর্মী এবং সমর্থক বর্তমানে খুব চাঙ্গা অবস্থায় রয়েছে এবং এক সুতোয় গাঁথা। নেতাকর্মী এবং সমর্থকরা চাঙ্গা থাকার মূল কারণ হলো নেতৃত্ব, আর আওয়ামী লীগের সেই প্রধান নেতৃত্বই এখন সবথেকে বড় ফ্যাক্টর। বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে শেখ হাসিনাকে বাদ দেওয়া অসম্ভব ব্যাপার, কারণ তিনি কেবল প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচারের এক বিশাল অংশের কেন্দ্র। তার সমর্থকরা তাকে ঐক্য ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখে। মাসুদ কামাল বা পান্না সাহেবদের মতো অনেকে তাকে ফ্যাসিস্ট বলেছিল, কিন্তু আজ 2 বছর পরে এসে দেখা যাচ্ছে দেশের সাধারণ মানুষের মুখে মুখে তারই নাম। একটি বিষয় তাই অস্বীকার করা কঠিন, তিনি এখনও বাংলাদেশের রাজনৈতিক সমীকরণের প্রধান চরিত্র। তাই প্রশ্ন হলো, আন্তর্জাতিক মহল কি এই বিষয়টি এখন নতুন করে উপলব্ধি করছে? 2025 সালের ফেব্রুয়ারির পর নরেন্দ্র মোদী এবং ট্রাম্প আর কখনোই মুখোমুখি হন নাই। এর মাঝে আমেরিকা ভারতের সম্পর্কের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে 2025 সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের সামনে বলেছিলেন বাংলাদেশের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখবেন, কিন্তু এরপর ট্রাম্প আর তার কথা রাখেননি। এছাড়াও ট্যারিফ, বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন ইস্যুতে ভারত আমেরিকা সম্পর্ক কখনোই একটি নির্দিষ্ট জায়গায় স্থির ছিল না। গণমাধ্যমে এমন সংবাদও প্রকাশিত হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ফোন করার পরেও মোদি তার ফোন রিসিভ করেননি। ঠিক এই সময়ে 18 দিন চেষ্টার পর ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির মাঝে কথা হয়েছে। কথোপকথনে ট্রাম্প ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া G7 সম্মেলনের সাইড লাইনে নরেন্দ্র মোদির সাথে বৈঠক করার অনুরোধ করেন। এই বৈঠকে আলোচ্য অন্যান্য বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ এবং ইরানের প্রসঙ্গ আছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ এবং ইরানের প্রসঙ্গে আলোচনা করতে রাজি নন। এই রাজি না হওয়ার বিষয়ে মোদির দিক থেকে দুটি যুক্তি থাকতে পারে। এক, বাংলাদেশের বিষয়ে 2025 সালের ফেব্রুয়ারিতেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা হয়ে গিয়েছে। 2, বাংলাদেশের বিষয়ে ভারত আর ওয়াশিংটনকে বিশ্বাস করতে চাইছে না। বাংলাদেশের বিষয়টি তাই ভারত তাদের নিজেদের মতো করেই দেখবে। সত্যি বলতে আমেরিকা যে উদ্দেশ্য নিয়ে শেখ হাসিনা সরকারকে হটিয়েছিল, তাদের সে স্বপ্ন পূরণের পথে এখন অনেকগুলো বাধা। এখন পরিস্থিতি এমন দিকে গেছে যে আমেরিকা এই অঞ্চল থেকে ছিটকে পড়ার উপক্রম। সত্যি বলতে এই অঞ্চলে ভারতকে বাদ দিয়ে আমেরিকা কিছুই করতে পারবে না। আর ভারতের মিত্র হলো আওয়ামী লীগ। ভারত খুব ভালো করেই জানে আওয়ামী লীগবিহীন অস্থিতিশীল বাংলাদেশ তাদের নিজেদের নিরাপত্তার জন্য কত বড় হুমকি। তাই ভারতের প্রথম পছন্দই হবে শেখ হাসিনা আর তার দল আওয়ামী লীগ। আর এই বিষয়ে তারা পূর্ণ সমর্থন পাবে রাশিয়া এবং চীনের। সার্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং আমেরিকার নিজেদের ঘরের রাজনীতির স্বার্থে হলেও ভারতের এই দাবিকে আমেরিকা মেনে নিতে বাধ্য হবে। তবে কি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির চাপ বাড়বে? বিশ্ব রাজনীতিতে দাতা সংস্থা বা দেশ, উন্নয়ন সহযোগী এবং ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্সগুলো সাধারণত একটি শব্দ খুব বেশি ব্যবহার করে, সেটি হলো ইনক্লুসিভ পলিটিক্স। অর্থাৎ বড় রাজনৈতিক স্টেক হোল্ডারকে পুরোপুরি বাইরে রেখে দীর্ঘমেয়াদী স্থিতিশীল সরকার গঠন করা খুবই কঠিন। যদি একটি দেশের ভোটারদের বড় একটি অংশ মনে করে যে তারা রাজনৈতিকভাবে অপ্রয়োজনীয়, তাহলে অস্থিতিশীলতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে। বিদেশিরা হয়তো সেই রিস্কটাকেই হিসেব করছে। তারা হয়তো ভাবছে বাংলাদেশে দীর্ঘস্থায়ী রাজনৈতিক নিষ্পত্তি চাইলে আওয়ামী লীগকে ইকুয়েশনের বাহিরে রাখা কোনোভাবেই সম্ভব নয়। প্রশ্ন আসছে, সামনে যে স্থানীয় সরকার নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কত বড় ফ্যাক্টর হতে পারে?
এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। বাংলাদেশের পরবর্তী বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জায়গা হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, আর এখানেই পুরো সমীকরণ বদলে যেতে পারে। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা ছিল, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে নির্দলীয়ভাবে। ফলে বাস্তবতা পাল্টে যেতে পারে, কারণ স্থানীয় সরকার নির্বাচনে মানুষ ভোট দেয় স্থানীয় জনপ্রিয়তা এবং সামাজিক প্রভাবকে বিচার করে। আর আওয়ামী লীগের দীর্ঘদিনের তৃণমূল কর্মী সমর্থক এখানে বড় একটি শক্তি, আর এই বড় শক্তির ভোট ব্যাংক পাল্টে দিতে পারে যে কোনো হিসাব। একটি রাজনৈতিক দলকে শুধুমাত্র তার দৃশ্যমান নেতৃত্ব দিয়ে বিচার করলে ভুল হবে। প্রকৃত শক্তি থাকে ভোট ব্যাংকে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের ভোট কোথায় গেল? হারিয়ে গেছে নাকি সাময়িকভাবে ছড়িয়ে পড়েছে? অনেক বিশ্লেষক মনে করেন বিগত নির্বাচনে আওয়ামী লীগদের সমর্থকদের একটি অংশ ট্যাকটিক্যাল ভোটিং করেছে। কেউ ভোট দেয়নি, কেউ অন্য দলকে ভোট দিয়েছে, কেউ বা পরিস্থিতি দেখে নিরপেক্ষ থেকেছে। কিন্তু লোকাল ইলেকশনে যদি তাদের নিজস্ব প্রার্থী থাকে, সেই ভোট আবার আওয়ামী লীগের ঘরেই ফেরত আসবে, আর তখন ঘুম উড়ে যেতে পারে সব বিরোধী পক্ষের। বিএনপি, জামায়াত ইসলাম সহ নতুন রাজনৈতিক দলগুলোর মাথায় একই প্রশ্ন, যদি আওয়ামী লীগ মাঠে ফিরে আসে স্থানীয় নির্বাচনে ভোট কেমন হবে? কোন জেলায় কার ক্ষতি হবে? কোন শক্তিশালী প্রার্থী লড়বে? আওয়ামী লীগকে ঘিরে বিরোধীদের এই অস্থিরতা এখন চোখে পড়ার মতো। আর দেশের জনগণের সাথে সাথে বিদেশিরাও রাজনীতিতে স্থিরতা পছন্দ করে, অস্থিরতা নয়। বিদেশি কূটনীতিকরা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় না, তারা সংখ্যা দেখে, ট্রেন্ড দেখে, রিস্ক অ্যানালাইসিস করে। তারা দেখছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করছে। বঙ্গোপসাগর, রিজিওনাল ট্রেড রুট, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, চায়না ইন্ডিয়া ইউএস কম্পিটিশন, সব কিছুর মাঝখানে বাংলাদেশ। তাই এখানে অস্থিতিশীলতা বৃদ্ধি কেউই চায় না। যদি বড় কোনো রাজনৈতিক জনগোষ্ঠীকে কোণঠাসা করা হয়, সেটা পরে নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হতে পারে। আর সেই ঝুঁকির কথা মাথায় রেখেই কি আওয়ামী লীগের সাথে নতুন এনগেজমেন্ট শুরু হয়েছে? তাহলে কি আওয়ামী লীগের এখন গ্রহণযোগ্যতা এবং প্রয়োজনীয়তা বাড়ছে? এখানে বিষয়টা শুধু গ্রহণযোগ্যতার না। আওয়ামী লীগকে সবাই পছন্দ করছে কিনা সেটা ভিন্ন আলোচনা, কিন্তু বাস্তবতা হলো তাদের রাজনৈতিক গুরুত্ব এখন আর অস্বীকার করা মোটেও সম্ভব নয়। ধরুন কোনো ব্যক্তি বা দেশ একটি দলকে অপছন্দ করছে, কিন্তু বাস্তব পরিস্থিতি যদি তাকে মানতে বাধ্য করে যে সেই দলের গুরুত্ব অপরিসীম, তাহলে সেটাও সেই রাজনৈতিক দলের বড় একটি শক্তি। আর আগেই বলেছি, রাজনীতিতে সামনে যা হয় তা রাজনীতি নয়, বরং আড়ালে যা ঘটে তাই রাজনীতি। ঠিক তেমনি সবসময় যে শক্তিকে চোখে দেখা যায় সেটাই সব থেকে বড় নয়। অনেক সময় যে শক্তি সবাইকে মানতে বাধ্য করে সেটাই বেশি প্রভাবশালী হয়ে দাঁড়ায়। বর্তমান পরিস্থিতিতে তাই আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা এবং প্রয়োজনীয়তা দুটোই বৃদ্ধি পেয়েছে, যা আন্তর্জাতিক সংস্থাগুলো পর্যন্ত অনুধাবন করতে পারছে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থা একটি জরিপ করেছে। সঙ্গত কারণেই আমি এই মুহূর্তে সংস্থাটির নাম বলছি না। তারা জরিপ করে দেখেছে বাংলাদেশের মানুষ যদি 10 মিনিট ফেসবুক ব্যবহার করে, তার মাঝে 7.5 মিনিটের বেশি সময় তারা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ সংক্রান্ত পোস্ট পড়ে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে। এই ছোট্ট একটি ঘটনা থেকেই বোঝা যায় যে এই মুহূর্তে আওয়ামী লীগ আসলে কতটা প্রাসঙ্গিক। এটাই সেই প্রশ্ন, যে প্রশ্ন এখন আসলে জনমনে ঘুরছে। শেখ হাসিনা কি সরাসরি ফিরে আসবেন? আওয়ামী লীগ কি দ্রুতই কামব্যাক করবে? আমি আজকের আলোচনাতেই বলেছি কেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে ভারতের চাওয়াকে প্রাধান্য দিতে পারে। আর এর সাথে আরেকটি ছোট্ট ঘটনা আপনাদের মনে করিয়ে দিতে চাই। দুটি ডট মেলালেই বাতাস কোন দিকে তা অনুমান করা যাবে। দেখুন, সম্প্রতি একজন প্রভাবশালী পত্রিকার সম্পাদক হঠাৎ করেই আবার শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি সামনে এনেছেন। বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেন নাই এবং এক ভ্যানিটি ব্যাগের গল্প শুনিয়েছেন। একটু খোঁজ নিয়ে দেখুন তো তার আসলে কোন দেশের সাথে সব থেকে ভালো যোগাযোগ রয়েছে। এটা বুঝলেই বুঝে যাবেন হাওয়া আসলে কোন দিকে বইছে। কয়েক মাস আগে ন্যারেটিভ ছিল আওয়ামী লীগ শেষ, এখন ন্যারেটিভ বদল হয়েছে। এই শিফট ছোটোখাটো কোনো ব্যাপার নয়। ন্যারেটিভ শিফটই রাজনৈতিকভাবে ফিরে আসার প্রথম ধাপ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের দিকে তাকালেই সেই ধারণা পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশের রাজনীতির ইতিহাস দেখলে একটা জিনিস বারবারই দেখা যায়, যেসব দলকে অনেক সময় শেষ হয়ে গেছে মনে করা হয়েছিল, তারা আবার ফিরে এসেছে। কারণ এখানে রাজনীতি সোজা পথে চলে না, এটা ঘুরে ফিরে আসে। ক্ষমতার জায়গা বেশি দিন খালি থাকে না।
দেখুন, আওয়ামী লীগকে দেশি বিদেশি বিভিন্ন শক্তি মিলে ক্ষমতা থেকে সরিয়েছিল, কিন্তু আজ 2 বছরের মাথায় সাংগঠনিক শক্তি, নিজেদের ভোট ব্যাংক, সমর্থক আর দৃঢ় নেতৃত্ব আওয়ামী লীগকে আবার ফিরে আসার পথ দেখাচ্ছে। যে বিদেশি শক্তি ভাবত আওয়ামী লীগ ছাড়াই সম্ভব, তারাও আজ বুঝতে পারছে স্থিতিশীল বাংলাদেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগকেই প্রয়োজন। তাহলে কি আন্তর্জাতিক মহল আওয়ামী লীগকে পুনরায় মেইন স্ট্রিমে আনতে চাইছে? এটা সময়ের সাথে সাথেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু একটা জিনিস স্পষ্ট যে নীরবতা ভেঙেছে, আর কূটনীতিতে নীরবতা ভাঙা মানেই মুভমেন্ট শুরু হওয়া। আগামী মাসগুলোতে 3টি সিনারিও তৈরি হতে পারে। প্রথম সিনারিও হলো আওয়ামী লীগ ধীরে ধীরে লোকাল পলিটিক্স দিয়ে রাজনীতিতে প্রবেশ করবে। দ্বিতীয় সিনারিও হলো আন্তর্জাতিক চাপ বাড়বে ইনক্লুসিভ পলিটিক্সের জন্য। আমেরিকা এবং ভারত আওয়ামী লীগ প্রশ্নে একমত হলে রাতারাতি পাল্টে যেতে পারে সব কিছু। আর তৃতীয় সিনারিও হলো দেশের ভেতরে ক্ষমতার লড়াই আরও তীব্র হবে। এখানে আওয়ামী লীগ বিরোধী প্রতিটি দল আওয়ামী লীগ প্রশ্নে একজোট হতে পারে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য। কোন সিনারিও বাস্তব হবে সেটা এখনও সবারই অজানা। গত 22 মাস আগে যে দলকে রাজনৈতিকভাবে শেষ ধরে নেওয়া হয়েছিল, আজ সেই দল এবং শেখ হাসিনাকে ঘিরে আবার আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা কি আওয়ামী লীগের কামব্যাকের শুরু? এখনই এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সময় আসেনি, কিন্তু একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতির বোর্ডে কিছু গুটি নড়তে শুরু করেছে। আর যখন নীরব গুটি নড়ে, তখন পুরো খেলার দিক বদলে যেতে পারে। আজকের সবথেকে বড় প্রশ্ন তাই, বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ কি আবার কেন্দ্রীয় শক্তি হিসেবে ফিরে আসবে ঝড়ের গতিতে? যদি সেটাই সত্য হয়, তাহলে এই নড়াচড়া হলো সেই ঝড়েরই পূর্বাভাস।